ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। ঘরোয়া ক্রিকেটে একসময় মোহামেডানের হয়ে খেলেছেন, তাই বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতি ভালোই জানা সানাত জয়সুরিয়ার। সে অভিজ্ঞতা থেকে বলছেন, পারফরমেন্স বদলাতে হলে দায়িত্ব নিতে হবে সাবেক ক্রিকেটারদের। নিজ জীবন থেকে জানিয়েছেন, রাজনীতিতে জড়ানো ছিল তার সবচাইতে বড় ভুল। এই কিংবদন্তির কথা শুনেছেন হাসান আল মারুফ। ডাম্বুলা থেকে জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে সানাত জয়সুরিয়ার নাম। কিংবদন্তি লঙ্কানি তারকার ক্যারিয়ারে সবচেয়ে বেশি গড় বাংলাদেশেরই বিপক্ষে। টেস্টে প্রায় ৭৬ আর ওয়ানডেতে যা ১০০ ছুঁই। একসময় তিনি খেলেছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও। লম্বা সময় পর আবারও সেই স্মৃতিচারণ করলেন সাবেকেই লঙ্কান তারকা। বললেন বাংলাদেশের মানুষের ভালোবাসার কথা। I was in Bangladesh even when I was playing for Bangladesh club cricket. I played my natural game, so I'm always thankful to Bangladesh cricket loving public. The way they like me, the way I played. ক্রিকেট ছাড়ার পর রাজনীতিতে নাম লেখান এই কিংবদন্তি তারকা। চাঁদের গায়ে কলঙ্কের মতোই সেই ক্যারিয়ারে কালো দাগ লাগে জয়াসুরিয়ার। ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্স ইউপিএফএ থেকে ২০১০ সালে জাতীয় নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন মাতারা হারিকেন। হয়েছিলেন প্রতিমন্ত্রীও। তাতেই যেন করেছেন মস্ত বড় এক ভুল, যার আক্ষেপ এখনো করছেন জয়াসুরিয়া। I shouldn't have never gone to that level. For that 4 years, I don't want to mention any other names. Only I'm talking about myself. I shouldn't have done it. That was a big mistake. That's all I can say. সেই আক্ষেপ ঘুচাতেই যেন আবারও জাতীয় দলে তিনি, এবার ভিন্ন ভূমিকায়। বেশ কিছু তারকার বিদায়ে হুট করেই হালকা হয়ে গিয়েছিল সিংহলিজদের গর্জন। নিজ দলের ক্রান্তিকালে এসে নতুন প্রাণের সঞ্চার করেন জয়াসুরিয়া। ২০২৩ বিশ্বকাপে ভরাডুবির পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পারেনি লঙ্কানরা। সেই দলটি এখন ওয়ানডে র্যাঙ্কিংয়ে আছে ৪-এ। দলের এমন সফলতার পেছনে যে আছে একজন মাস্টারমাইন্ড। The confidence the players was lacking, and the way we practice, we have changed a bit. And the talent-wise, they are always talented, the players. The key thing is to look after them and give them the confidence. শ্রীলঙ্কা ঘুরে দাঁড়ালেও সিনিয়র ক্রিকেটারদের হারিয়ে এখন ধুঁকছে বাংলাদেশ। অভিজ্ঞতা থেকেই লাল সবুজ দলের জন্য পরামর্শ দিলেন এই লঙ্কান গ্রেট। Transition period going through every country, so we have gone through. Any other country will go through, but only thing is they need to work hard. I think they have experienced players, past players who have taken over at Bangladesh cricket, and they will definitely work hard to bring back the cricket to bring up. হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ডাম্বুলা, শ্রীলঙ্কা। ইন্টারন্যাশনাল টি-20তে ১৩ ম্যাচ পর হাফ সেঞ্চুরি দেখা পেয়েছেন লিটন কুমার দাস। লিটনের পারফরম্যান্স সঙ্গে ক্যাপ্টেন্সিতে মুগ্ধ খালেদ মাসুদ পাইলট সঙ্গে সমালোচকদেরও গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়েছেন জাতীয় দলের সাবেক এই ক্যাপ্টেন। প্রচণ্ড গরমে ঠান্ডা পানি আরাম দেয়। লিটন দাসের ক্লাসিক ব্যাটিংয়ে দর্শকদেরও চোখ জুড়োয়। টি-20তে ১৩ ইনিংস 50 ছিল না। ওয়ানডে ব্যর্থতার গল্পটাও লম্বা। অবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-20তে লিটনের ব্যাটে ৭৬। নিশ্চয়ই তা দর্শকদের আরাম দিয়েছে। ব্যর্থতার জালে বন্দি থাকা লিটনেরও মুক্তি মিলেছে। ব্যাট হাতে দায়িত্ব নিয়ে বড় ইনিংস যেমন খেলেছেন, উইকেটের পেছনে ২টা করে ক্যাচ স্টাম্পিং করেছেন। বড় জয়ে অধিনায়ক হিসেবেও লেটার মার্কস পাবেন ডাম্বুলায় দারুণ অধিনায়কত্ব করা এলকেডি। একজন ক্যাপ্টেন যখন পারফর্ম করবেন তখন অটোমেটিক ধরেন ডিফিকাল্ট টাইম পাস করে। মাঠে ক্যাপ্টেন্সি করতে হবে, সে হয়তো এনজয় করছে না, নিজে রান হচ্ছে না, টিম জিতছে না, তো ক্যাপ্টেনের জন্য অনেক বড় প্রেশার থাকে। তো আমি মনে করি যে লিটনের অনেক বড় দায়িত্ব অ্যাজ এ ব্যাটসম্যান। তার রোলটা যেমন গতকালকে খুব ভালো করেছে, স্টার্টিংয়ে কিন্তু খুব টাইম নিয়েছে, এটা খুবই দরকার ছিল।
ব্যাটের বোঝা বয়ে যাওয়ার মতো সমালোচনার বোঝাও দিনের পর দিন বয়ে বেড়ান লিটন দাস। কোনো স্পোর্টসম্যানই সমালোচনার ঊর্ধ্বে না, সঙ্গে যোগ হয় লিটনের ধারাবাহিকতার অভাব। অনেক ক্ষেত্রে তাই সমালোচকদের প্রিয়তম টার্গেটও এলকেডি। আপনি শুভমান গিল ধরেন, আপনি রানের পর রান করছেন, ওনার কি প্রেশার নাই? এত কোটি মানুষের রিপ্রেজেন্ট করছেন, ভালো না খেললে গালি শুনতে হবে, পান্তের কথা বলেন, এরকম অনেক ঘটনা ঘটে। ইন্ডিয়া টিমে তো খেলা আরও বেশি কঠিন। তো বাংলাদেশে সোশ্যাল মিডিয়া আমি বলবো পজিটিভও কাজ করছে, অনেকে নেগেটিভ কাজ করছে, 1 to 1 ধরে অনেকে নেগেটিভভাবে তাদেরকে পচানো হচ্ছে। এগুলো আমার কাছে মনে হয় ঠিক না। আমরা মানে একদম যে জিনিসটা ভুল হচ্ছে সেই জিনিসটা তুলে ধরলেই ভালো, কোনো ম্যানকে ইন্ডিভিজুয়ালি না করাই ভালো। জাতীয় দলের সাবেক এই অধিনায়কের প্রত্যাশা, শ্রীলঙ্কা সিরিজের বিদায় বেলায়ও হাসবে লিটনের ব্যাট। এলকেডি আরও একবার হবেন ক্যাপ্টেন, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। এদিকে সিরিজের তৃতীয় এবং শেষ টি-20 খেলতে কলম্বো পৌঁছেছে বাংলাদেশ দল। সোমবার বেলা 3টায় টিম হোটেলে পৌঁছান লিটন মিরাজরা। মঙ্গলবার দুপুর 2টায় প্র্যাকটিস করবে টিম টাইগার্স। এরপর বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30 সিরিজ নির্ধারণী ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ। ডাম্বুলার সুখস্মৃতি নিয়ে কলম্বোতে পা রাখল বাংলাদেশ দল। স্থানীয় সময় সকাল 11টায় রওনা হয়ে বেলা 3টার দিকে টিম হোটেলে পৌঁছায় দলকে বহনকারী টিম বাস। সিরিজ সমতায় ফিরিয়ে জাকের আলী অনেক, তানজিম সাকিব, তানজিদ তামিমরা এখন ফুরফুরে মেজাজে। কিছুটা স্বস্তিতেই যেন আছে অধিনায়ক লিটন দাসও। 13 ইনিংসে ব্যর্থতার পর 50 পাওয়ার ম্যাচে যে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন টাইগার অধিনায়ক। ক্যামেরার লেন্সে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আগের দিন অনুশীলনের সময় বলেছিলেন, দলে আত্মবিশ্বাস ফেরাতে বড্ড প্রয়োজন ডাম্বুলার জয়। সেই কাঙ্ক্ষিত জয় পেয়ে এবার দেশে ফিরছেন তিনি। শেষ টি-20-র আগে মঙ্গলবারই দেশে ফিরতে পারেন প্রধান নির্বাচক। এদিকে সোমবার বিশ্রাম নিয়ে মঙ্গলবার তপ্ত গরমে দুপুর 2টায় অনুশীলন করবে টাইগাররা। বাংলাদেশের পর বিকেলে অনুশীলন আছে লঙ্কানদেরও। ক্যান্ডিতে প্রথম টি-20-তে ভরাডুবির পর দ্বিতীয় ম্যাচে এসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে লিটন দাসের দল। টেস্ট ও ওয়ানডে সিরিজ পরাজয়ের পর টি-20 সিরিজ জয়ের প্রত্যয় টাইগারদের। হতশ্রী পারফরমেন্সের পর কিছুটা ব্যাকফুটে যে আছে লঙ্কানরা। নিশ্চয়ই সেই সুযোগটা কাজে লাগিয়ে সিরিজ নিজেদের করে নিতে চাইবে বাংলাদেশ দল। সিরিজ জয়ের স্বপ্ন রঙিন করে কলম্বোতে বাংলাদেশ দল। ডাম্বুলায় প্রথমবার টি-20 খেলতে নেবে জয় নিয়ে কিছুটা স্বস্তিতেই টিম টাইগার্স। এবার চোখ সিরিজ জয়ে। শেষ ম্যাচে কি ভাগ্যটা সাথে থাকবে বাংলাদেশের? সেই উত্তরটা মিলবে প্রেমাদাসায়। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। স্থানীয় কোচদের সঙ্গে মিটিং করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সোমবার মিরপুর শের বাংলা স্টেডিয়ামে দেশি কোচদের সঙ্গে বসেছেন বিসিবি সভাপতি। আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক না হতে পারা বাংলাদেশের ক্রিকেটারদের অনেক বড় সমস্যা, সেই সমস্যা বিসিবি সভাপতির নজরে এড়ায়নি। এই জন্য সোমবার মিরপুর শের বাংলা স্টেডিয়ামে দেশি কোচদের সঙ্গে মিটিং করেছেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। সেই মিটিংয়েও তালহা জুবায়ের, নাজমুল হোসেনদের কথা শুনেছেন তিনি। দেশের ক্রিকেটারদের পারফরমেন্স এগিয়ে নিতে কী ভূমিকা নেওয়া যায় সেই পরিকল্পনাও করেছেন। উপস্থিত ছিলেন মাহবুব আনাম, নাজমুল আবেদিন ফাহিমের মতো হেভিওয়েট পরিচালকরাও। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপের প্রসঙ্গ। আসরে নিজেদের তৃতীয় ম্যাচে মঙ্গলবার ভুটানের বিপক্ষে লড়বে স্বাগতিক বাংলাদেশ। কিংস এরেনায় ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7টায়। রোববার নেপালের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয়ের পর দিন কোনো প্র্যাকটিস করেনি পিটার বাটলার শিষ্যরা। হোটেলেই রিকভারি সেশন করেছেন আফিদা খন্দকারের দল। সুইমিং এবং হালকা জিম সেশনে দিন পার করেছে ফুটবলাররা। শ্রীলঙ্কার বিপক্ষে 9 গোলের দাপুটে জয় দিয়ে আসর শুরুর পর নেপালের বিপক্ষে দিতে হয়েছে কঠিন পরীক্ষা। রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই আসরে ভুটানের বিপক্ষে জয় দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। বিপরীতে নিজেদের প্রথম ম্যাচে নেপালের কাছে বড় হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে 5-0 গোলের জয় টেবিলের 3 নম্বর অবস্থান ভুটানের। নেপালের সাথে ম্যাচটা জিতছি, আল্লাহর রহমতে আমরা যেটা চাইছি সেটাই হয়েছে। আমরা রিকভারি সেশন করছি সুইমিং পুলে, তো সবাই একটু এনজয় করছি সুইমিংয়ে। কোচ আমাদের সাথে বসে কথা বলবে, তার প্ল্যান সেটা আমাদেরকে বলবে, আমরা সেভাবে করার চেষ্টা করবো ইনশাল্লাহ।
এই মুহূর্তে বিশ্বের সেরা দল পিএসজি, উঠতে থাকা প্যারিসিয়ানদের 3 গোলে বিধ্বস্ত করে ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছে চেলসি। ফুটবল বিশ্ব বিস্মিত এই ঘটনায় কিভাবে এনরিকার বিশ্ব সেরা দলকে কুপোকাত করলো এনজো মারেস্কোর চেলসি। মাঝ মাঠে ফুটবলারদের আধিক্য, ডাবল মার্কিং, সংঘবদ্ধ ডিফেন্স আর নিখুঁত ফিনিশিং চেলসির সাফল্যের মূল কৌশল। বল পজিশন তোমার, কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ আমার। ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি ছিল উড়ন্ত ঘড়ির মতো, কিন্তু নাটাইটার ছিল সেই চেলসির হাতে। বল পজিশনকে গুরুত্ব না দিয়ে পিএসজি ফুটবলারদের কড়া মার্কিং করে দম বন্ধ করে দেয়াটাই ছিল চেলসির মূল কৌশল। তবে ক্ষিপ্র ক্ষুরধার পিএসজির বিপক্ষে এই কাজটা করতে প্রয়োজন ছিল মাস্টার ক্লাস এক পারফরমেন্সের। কোচ এনজো মারেস্কার পরিকল্পনাটা যেন শতভাগ মাঠে বাস্তবায়ন করতে পেরেছিল চেলসির ফুটবলাররা। পিএসজিকে বোতল বন্দি করতে চেলসির ডিফেন্ডার, মিডফিল্ডার পাশাপাশি সবসময় প্রস্তুত ছিলেন স্ট্রাইকাররাও। চলুন এবার দেখা যাক প্র্যাকটিক্যালি। ফাইনাল ম্যাচের 29 মিনিটের খেলা চলছে। পিএসজি মিডফিল্ডার ভিতিনিয়ার পায়ে বল। চেলসি হাফে পিএসজির 8 ফুটবলারকে মার্ক করতে হাজির ব্লুদের 10 ফুটবলার। বাঁ পাশের এই ফুটবলারকে দেখুন, কি মনে হচ্ছে কোনো লেফট ব্যাক? না, আপনি ভুল। 7 নম্বর জার্সিধারী এই ফুটবলার লেফট ব্যাক নয়, উইঙ্গার পেদ্রো নেটো। আর রাইট সাইডের এই ফুটবলারও কোনো ডিফেন্ডার নয়, ফরওয়ার্ড কোল পালমার। মাঝমাঠে সবসময় ফুটবলারের আধিক্য রেখেছে চেলসি পিএসজির পাসিং ব্লক করতে। এবারে হাতে কলমে এর কাজ দেখুন। এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ক্রিয়েটিভ মিডফিল্ডার পিএসজির ভিতিনিয়া, কিন্তু ডান প্রান্তে পাসিং এর জায়গা না পেয়ে তিনি বামে ডেমবেলেকে দিলেন বল। ওসমান বল পেতেই তাকে প্রেসিং করতে এলেন পালমার ও রিস জেমস। চেলসি ফুটবলারদের সৃষ্ট অদৃশ্য খাঁচায় বন্দী হয়ে লম্বা পাস দেবার চেষ্টা করলেন ডেমবেলে, কিন্তু তা ব্লক করে ফেললেন জেমস। নিজের পায়ে বল আসার সাথে সাথেই ডিফেন্স জোন ছেড়ে দ্রুতই পিএসজির আক্রমণ করতে ছুটলেন পালমার, নেটো, পেড্রোরা। স্ট্রাইকারদের সেই রান আপ কাজে লাগিয়ে অনবদ্য এক থ্রু পাস দিলেন চেলসি ডিফেন্ডার লিভাইস কলওয়েল, আর সেই বল থেকেই দারুণ এক গোলে চেলসির লিড দ্বিগুণ করেছিলেন কোল পালমার। ম্যাচের এই বর্ণনাটা 1 থেকে 2 মিনিটের, কিন্তু পুরো ম্যাচেই চেলসির কৌশল ছিল এমন। সংঘবদ্ধ ডিফেন্স, যেখানে স্ট্রাইকাররা শতভাগ নিংড়ে সাহায্য করেছেন রক্ষণ ভাগের ফুটবলারদের। তাই তো ম্যাচে প্রায় 68% বল পজিশন নিয়েও 3 গোল খেয়ে ভূপাতিত এই মুহূর্তে বিশ্বের সেরা ক্লাব পিএসজি। 2 গোল ও 1 অ্যাসিস্ট করে এই ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন কোল পালমার, কিন্তু এই ইংলিশ গত মৌসুমে সেরাটা দিতে পারেননি। এর কারণ হিসেবে বলা হয় তার আউট অফ পজিশন খেলাটাকে। তার প্রিয় রাইট উইংয়ে জায়গা ফিরে পেয়েই পালমার চেলসির ট্রফি জয়ের নায়ক। পুরো দল হিসেবে এই ম্যাচে দারুণ পারফর্ম করেছে ব্লুরা। তবে নতুন স্ট্রাইকার জোয়াও পেড্রো, মিডফিল্ডার কাইসেডা, লেফট ব্যাক কুকুরেয়া আর গোলরক্ষক রবার্ট সানচেজ হয়তো ক্যারিয়ারের অন্যতম সেরা পারফর্ম করেছে ফাইনালে, তা বলাই যায়। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস। চেলসির ফুটবলার জোয়াও পেদ্রোকে চর মেরেছেন পিএসজি কোচ লুইস এনরিকে। ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে হারের পর নিজের মেজাজ হারিয়ে এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি, ফলে তীব্র সমালোচনার মুখে পড়েছেন এই কোচ। ম্যাচ শেষে জানিয়েছেন তিনি তার আবেগ প্রকাশ করছিলেন, তবে সেটি কারো ক্ষতি করে নয়। সদ্যই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে আকাশের চূড়ায় পৌঁছে গিয়েছিল পিএসজি, কিন্তু ক্লাব বিশ্বকাপের ফাইনালে তাদেরকেই মাটিতে নামিয়ে আনলো চেলসি। ইংলিশ ক্লাবটির কাছে হারায় স্বপ্নভঙ্গ হলো এই ট্রাবল জয়ীদের, আর তাতেই মেজাজ হারিয়ে বসলেন দলের কোচ লুইস এনরিকে। প্রতিপক্ষের ফুটবলারকে করেছেন চপেটাঘাত। খেলার শেষ দিকে চেলসির মার্ক কুকুরিয়াকে চুল টেনে দেয়ায় লাল কার্ড দেখেন পিএসজির জোয়াও নেভেস। তখন থেকে উত্তপ্ত হয় পরিস্থিতির। ম্যাচ শেষে এনরিকের সামনে গিয়ে জয়োল্লাসে মাতে চেলসির জোয়াও পেড্রো। সাথে সাথেই মেজাজ হারান এনরিকে। পেড্রোকে রীতিমতো চর মারেন তিনি। মাটিতে পড়ে যান চেলসির এই ফুটবলার। সতীর্থের ওপর এমন আক্রমণে সেখানে চলে আসেন দলের বাকি খেলোয়াড়রা। 2 দলের মধ্যে শুরু হয় ধাক্কাধাক্কি। জড়িয়ে পড়েন চেলসির কোচ এনজো মারেস্কাও। বেশ কিছুক্ষণ ধরেই চলতে থাকে এই বিবাদ। এমন কাণ্ডে সমালোচনার মুখে পড়েছেন পিএসজি কোচ। ম্যাচ শেষে প্রচন্ড চাপ থাকে। আমি আমার আবেগ প্রকাশ করেছি, তবে কারো ক্ষতি করার উদ্দেশ্যে নয়। ওই মুহূর্তে সবাই জড়িত ছিল। আমি শুধু খেলোয়াড়দের আলাদা করার চেষ্টা করছিলাম, যাতে পরিস্থিতি আরো খারাপ না হয়। তবে নিশ্চিতভাবে এমন পরিস্থিতি এড়ানোই উচিত।
ক্লাব বিশ্বকাপে একের পর এক বড় দলকে হারানোর পাশাপাশি সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করে ফাইনালের মঞ্চে পা রেখেছিল পিএসজি। তাই তো পরিষ্কার ফেভারিট ছিল ফরাসি ক্লাবটি। সেখান থেকে এমন পরাজয় এনরিকদের জন্য মাথায় আকাশ ভেঙে পড়ার মতোই। ট্রফি হাতছাড়ার সাথে শেষটায় সঙ্গী হলো এমন গ্লানি। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। ইটালিয়ান ক্লাব এসি মিলানে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার লুকা মদ্রিচ। ক্রোয়াটে অভিজ্ঞ ফুটবলারের সঙ্গে 1 বছরের চুক্তি করেছে এই ক্লাবটি। 39 বছর বয়সী মদ্রিচকে দলে যোগ করা কথাটি নিশ্চিত করেছে এসি মিলান। এবারে ক্লাব বিশ্বকাপ শেষে মদ্রিচের রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা এসেছিল অনেক আগেই। টুর্নামেন্টের সেমিফাইনালে পিএসজির বিপক্ষে 4-0 গোলে হেরে যায় স্প্যানিশ ক্লাবটির সঙ্গে শেষ হয়ে যায় ইউরোপের সফলতম ক্লাবটিতে মদ্রিচের পথ চলা। মাদ্রিদের ক্লাবটির হয়ে 13 বছরের পথ চলায় 6টি চ্যাম্পিয়ন্স লিগ, 4টি লা লিগা, 5টি ক্লাব বিশ্বকাপ সহ মোট 28টি ট্রফি জিতেছেন লুকা মদ্রিচ। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।